আচ্ছা, আজকে ২৭ তারিখ হয়ে গেল, কালকের দিনটা গ্যাপ রয়েছে। ২৯ তারিখ থেকে আবারও আইএসএল রিজিউম হয়ে যাচ্ছে এবং অবশ্যই প্লে অফসে প্রথমে ম্যাচ রয়েছে, যেখানে মুম্বাই বেঙ্গালুরু এবং জামশেদপুর নর্থ ইস্ট তারা একে অপরের বিরুদ্ধে সিঙ্গেল লেগ নকআউটে মুখোমুখি হবে এবং তাদের উইনাররা যথাক্রমে মোহনবাগান এবং গোয়ার বিরুদ্ধে ডাবল লেগ নকআউটস সেমিফাইনাল বা প্লে অফ সেমিফাইনাল খেলবে এবং তারপর আমরা ১২ এপ্রিল দেখতে পাবো আইএসএল কাপ ফাইনাল, মেগা ফাইনাল, যেখানে অবশ্যই টার্গেটেড থাকতেই পারে যে আইএসএলের দুটো টপ টিম মোহনবাগান গোয়া হয়তো মুখোমুখি হবে, বা এবার যদি এই দুটো টিমকে কেউ বেগ দিয়ে দিতে পারে, যদি কোনোভাবে আরও বেশি বড় অঘটন ঘটে যেতে পারে, তাহলে আমরা অন্যরকম ফাইনাল দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই আপাতত যে ৬টা টিম নিশ্চিতভাবেই প্লে অফে জায়গা করে নিয়েছে বা ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে, তাদের মধ্যে থেকে শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়া, এই দুটো টিমের কাছে সবথেকে বড় সুযোগ রয়েছে তাদের ক্লাবে বা তাদের টিমে প্রথমবারের মতো আইএসএল কাপ নিয়ে যাওয়ার। কারণ এর আগে আমরা জানি যে মোহনবাগান, বেঙ্গালুরু, মুম্বাই সিটি এফসি তারা প্রত্যেকেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল কাপ জিতেছে। ও হ্যাঁ, জামশেদপুর এফসি তাদের ঘরে লিগ শিল্ড রয়েছে কিন্তু আইএসএল কাপ নিয়ে, অর্থাৎ তিনটে টিমের কাছে অলরেডি আইএসএল কাপ রয়েছে, জিততে পারলে আরও একটা এক্সট্রা হবে। আর তিনটে টিমের কাছে কিন্তু আইএসএল কাপ নেই। তো তাদের মধ্যে অবশ্যই গোয়া ফাইনালে উঠেও বারবার ব্যর্থ হয়েছে। এবার দেখা যাক এইবারে গোয়া ফাইনালে যেতে পারে কিনা, কাপ নামাতে পারে কিনা। নর্থ ইস্টের কাছেও সুযোগ রয়েছে প্রথমবার আইএসএল কাপ ফাইনাল খেলার, এবং অবশ্যই জামশেদপুরের কাছেও সেই সুযোগটা রয়েছে। দেখা যাক। এবং অবশ্যই ইন্ডিয়ান কোচ হিসাবে খালিদ জামিলও একটা বড় রেকর্ড তৈরি করতে পারেন কিনা, সেই দিকেও আমরা তাকিয়ে থাকবো। কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওটাতে তিনটে মেন সেগমেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আইএসএলের এইবারের ইন্ডিভিজুয়াল যে তিনটে ট্রফি আমরা দেখতে পাবো, এবং তার সাথে অবশ্যই এমার্জিং প্লেয়ার হিসাবে যে প্লেয়ারকে চয়েস করে নেওয়া হবে গোটা সিজনের, সেখানে কোন চারজন প্লেয়ার এই চারটে ট্রফি পেতে চলেছে বা পেতে পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে, সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, দুটো ট্রফি অলরেডি কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। একটা হচ্ছে গোল্ডেন গ্লাভস, যেটা পাচ্ছে ভিশাল কাইত, সেকেন্ড টাইম ভিশাল কাইত গোল্ডেন গ্লাভস পাচ্ছে, মোহনবাগানের জার্সিতে পাচ্ছে, এবং মোহনবাগান জার্সিতে সম্ভবত ৩ নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু গোল্ডেন গ্লাভস মোহনবাগানে আসতে চলেছে। এর আগে অরিন্দম ভট্টাচার্য পেয়েছে, তারপর অবশ্যই ভিশাল কাইত, এবং ৩ নম্বর গোল্ডেন গ্লাভস আবারও মোহনবাগানে ভিশাল কাইত নিয়ে আসতে চলেছে। নিজের ইন্ডিভিজুয়াল সেকেন্ড গোল্ডেন গ্লাভস এটা হতে চলেছে। অলরেডি আইএসএলে নিজের রেকর্ড ভেঙেছে, বাকি গোলকিপারদের রেকর্ড ভেঙেছে, নতুন রেকর্ডকে সেট করেছে। 15টা ক্লিন সেট ইতিমধ্যেই মোহনবাগানের জার্সিতে ভিশাল কাইত কিন্তু রাখতে পেরেছে। দ্বিতীয় যে ট্রফিটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, যাকে অন্ততপক্ষে আটকানোর মতো বা যাকে পাস করে যাওয়ার মতো কোনো প্লেয়ারই আপাতত ধারে কাছে নেই, সেটা হচ্ছে গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা, সেটা কিন্তু পাচ্ছে মরক্কান ফরওয়ার্ড আলাদিন আজারাই। স্ট্রাইকার তো ডেফিনেটলি না, কারণ ডিফারেন্ট পজিশনে খেলতে পারে, দুটো উইংয়ে খেলতে পারে, স্ট্রাইকারে খেলে, ফলস নাইনে খেলে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, মানে সামনের দিকে প্লেয়ারটাকে পুরোপুরি খোলা চিতাবাঘের মতো ছেড়ে দিলে যেরকমটা হয়, ক্ষিপ্র গতিতে প্রত্যেকটা টিমের ওপরে হানা দেওয়া, সেটা কিন্তু আলাদিন আজারাই করেছে এবং 23টা গোল ইতিমধ্যেই করে ফেলেছে। আর আরও যদি ম্যাক্সিমাম 4টে ম্যাচও খেলতে পারে, মানে ফাইনাল অবধি যদি নর্থ ইস্ট রিচ করতে পারে এবং সেই 4টে ম্যাচ যদি খেলে, তাহলে মোটামুটি আইএসএলের একটা সিজনে ও যা গোল করে দেবে সম্ভাবনা তো সেই লেভেলে রয়েছে, কারণ প্লেয়ারটা সিরিয়াসলি গোল মেশিন। তাহলে কিন্তু অন্য কোনো প্লেয়ারের পক্ষে সেই রেকর্ড ভাঙা তো দূরের কথা, সেই রেকর্ডের কাছাকাছি যাওয়াটাও খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এবং আগামী সিজন থেকে যদি আলাদিন আজারাই ইন্ডিয়ান ফুটবলে কন্টিনিউ করার সম্ভাবনা তো 100% রয়েছে। যদি করে তাহলে কিন্তু নিজের রেকর্ডের কাছাকাছি যাওয়াটা ওর পক্ষেও খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এটা আমরা যে কোনো দেশের বা যে কোনো বিশেষ করে আমাদের দেশেই দেখি যে একটা সিজনে যদি একটা হিউজ কোনো রেকর্ড তৈরি হয়ে যায়, পরের সিজনে বা পরের 2-3টে সিজনেও কিন্তু সেই রেকর্ডের কাছাকাছি যাওয়াটা প্লেয়ারদের ক্ষেত্রে খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, একটা লেভেল অবধি সেই প্লেয়ার যেতে পারে, কিন্তু সেই রেকর্ডের কাছাকাছি যাওয়াটা ভীষণভাবে টাফ হয়ে যায়। তো এই দুটো অ্যাওয়ার্ড কিন্তু অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, গোল্ডেন গ্লাভস ভিশাল কাইত এবং গোল্ডেন বুট অবশ্যই আলাদিন আজরাই। 3 নম্বর যে ট্রফিটা নিয়ে কথা বলবো, সেটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগার মতো একটা ট্রফি, কারণ এটা কখন কোন প্লেয়ারকে কিসের বেসিসে যে দেওয়া হয় সিরিয়াসলি আমি বুঝতে পারি না। অনেক সময় দেখি যে এস্টাবলিশড প্লেয়ার, ন্যাশনাল টিম খেলে ফেলেছে, এরকম প্লেয়ারও এই ট্রফি পেয়ে গেছে। বয়সের ভিত্তিতে যদি হয় তাহলে সেটা শুধুমাত্র বয়সের ভিত্তিতেই দেওয়া দরকার। সিনিয়র টিমে ডেবিউ হয়ে যাওয়া প্লেয়ারকে দেওয়ার খুব একটা যুক্তি নেই। সেটা হচ্ছে এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন। এবার এই ক্ষেত্রে আমার কোথাও মনে হয় যে যে দুজন কন্টেন্ডার একদম টপ লেভেলে থাকবে, মানে যাদের নামটা একদম ওপরের দিকে থাকবে বা থাকা দরকার,
এই ট্রফিটা জেতার জন্য। তার মধ্যে ১ নম্বর প্লেয়ার হচ্ছে ডেফিনেটলি পিভি বিষ্ণু, ইস্ট বেঙ্গলের। পিভি বিষ্ণু নিজেকে যে জায়গাটাতে প্রডিউস করেছে, যে পারফরমেন্সটা তুলে ধরেছে, কখনো কখনো মনে হয়েছে যে ইস্ট বেঙ্গলের যে কোনো একজন সামনের দিকে ফরওয়ার্ডের বিদেশি প্লেয়ারের থেকে পিভি বিষ্ণুর কন্ট্রিবিউশন বা পিভি বিষ্ণুর যে ডেডিকেশন সেটা কিন্তু অনেক বেশি হাই, এবং সেটা কিন্তু বারবারও প্রুভ করেছে যে হ্যাঁ, ও সেই লেভেলটা ধরে রাখে, সেই জায়গাটা ও কোথাও নিশ্চিতভাবেই টিমকে গিফট করে। এবং দ্বিতীয় যে প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারটা অবশ্যই কিন্তু ব্রাইসন ফার্নান্ডেজ অফ এফসি গোয়া। এই দুজন প্লেয়ারকে আমার মনে হয় যে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে বিজয়ী করার জন্য সবথেকে বেশি কনসিডারেবল সিচুয়েশনে যারা রয়েছেন তারা যাবেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি আরও কিছু নাম ডেফিনেটলি উঠে আসবে, যেমন মোহনবাগান থেকে দীপেন্দু বিশ্বাস রয়েছে। কিন্তু দীপেন্দুর ক্ষেত্রে একটাই প্রবলেম রয়েছে যে দীপেন্দুর গেম টাইম কিন্তু এই দুজন প্লেয়ারের থেকে অনেকটাই কম, কিন্তু হ্যাঁ, কন্ট্রিবিউশন অনেক হাই লেভেলের রয়েছে। যখন ডিফিকাল্ট সিচুয়েশন মোহনবাগানে ছিল ডিফেন্সে, তখন কিন্তু দীপেন্দুর উপর ভরসা করে অনেক কটা ম্যাচ মোহনবাগান এগিয়েছে, জিতেছে, এবং অবশ্যই তার গোল রয়েছে, পারফরমেন্স টপ নচ রয়েছে, অ্যাসিস্টও রয়েছে। তো দীপেন্দু কিন্তু একটা কনসিডারেবল সিচুয়েশনে থাকবে। এবং আরেকটা আউট অফ দ্য বক্স আমার মাথায় নাম চলে এলো, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির চুঙ্গা হামার। এই প্লেয়ারটাও কিন্তু নিজেকে একটা অন্য লেভেলে প্রডিউস করেছে, কিন্তু অবশ্যই টিমের সাকসেসের পেছনে সেইভাবে খুব একটা অবদান রাখতে পারেনি। কিন্তু হ্যাঁ, টিম যখন ভালো খেলেছে, টিম যখন একটা রিদিম খুঁজে পেয়েছে, তখন ম্যাক্সিমাম সময়ে দেখা গেছে যে এই চুঙ্গা হামারের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু টপ লেভেলে থেকেছে। তো অবশ্যই আমি বিষ্ণু এবং ব্রাইসনকে যেমন এগিয়ে রাখবো, ঠিক তেমন এদের দুজনকে ধাওয়া করার মতো, মানে আউট অফ দ্য বক্স দুটো নাম যদি এসে যায় এবং চ্যাম্পিয়নও যদি হয়ে যায় এই অ্যাওয়ার্ডটা জেতার জন্য, তাহলে সেখানে দীপেন্দু এবং চুঙ্গা হামা তারাও কিন্তু প্রবল কন্টেন্ডার হিসেবে এই লিস্টে থাকবে। তো 4 জন প্লেয়ারকে আপাতত ধরে নেওয়া যেতে পারে। এর বাইরে আমার অন্তত কোনো নাম মনে পড়ছে না যে গোটা সিজনে বা ম্যাক্সিমাম টাইম অফ দ্য সিজন এমার্জিং প্লেয়ার হিসেবে টিমের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে কাজে লেগেছে এবং টিমকে কোথাও ভালো একটা রাস্তা দেখিয়েছে। আর লাস্ট যে অন্ততপক্ষে অ্যাওয়ার্ডটা নিয়ে কথা বলবো, সেটা ভীষণভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ডিসকাশনের হাইপ অলরেডি তুলে দিয়েছে যে গোল্ডেন বলকে জিতবে, অর্থাৎ বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আমরা কাকে হতে দেখতে পারি। এবার এই গোল্ডেন বল জেতার জন্য প্রথম যে দাবিদার রয়েছে, এবং আমার মনে হয় যে আনবিটেবল যে একটা নাম রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আলাদিন আজরাই। অলরেডি লিগ স্টেজে কিন্তু 30টা গোল কন্ট্রিবিউশন, 23টা গোল, 7টা অ্যাসিস্ট, দ্যাটস হিউজ। 30টা গোল কন্ট্রিবিউশন হয়ে গেছে। এবং মোটামুটি এর আগে যারা ফরওয়ার্ডরা নিজেদের গোল্ডেন বুট জেতার পাশাপাশি গোল্ডেন বল জিতেছে, তাদের যদি কন্ট্রিবিউশনকে দেখা যায় বা তাদের যদি রেশিও করা যায়, তাহলে কিন্তু তার থেকে ওয়ে অ্যাহেড রেশিও বা ওয়ে অ্যাহেড কিন্তু পারফরমেন্স অলরেডি আমরা দেখেছি আলাদিন আজরাই তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে গোল্ডেন বল যদি একদম খুব বেশি বিতর্কের মধ্যে দিয়ে না গিয়ে বা খুব বেশি আলোচনার মধ্যে দিয়ে না গিয়ে কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আলাদিন আজরাইয়ের নামটা হয়তো সিলেক্টেড হয়ে যেতে পারে। কিন্তু বেশ কিছু নাম হয়তো আলোচনার টেবিলে আসতে পারে, যেমন কোন টিম ফাইনালে যাচ্ছে, কোন টিম মুখোমুখি হচ্ছে, কে চ্যাম্পিয়ন হচ্ছে, শেষ অবধি কোন প্লেয়ার অন্ততপক্ষে একটা রিদিম রেখে পারফরমেন্স করলে, এরকম নাম কিছু আলোচনার মধ্যে আসতে পারে। কিন্তু খুব বিরাট কিছু নাম আসবে বলে মনে অন্তত হয় না আমার। আর দুটো নাম ওয়াইল্ড জায়গা থেকে হয়তো ডিসকাশনের টেবিলে আসতে পারে, যার মধ্যে একটা নাম ডেফিনেটলি আলাদিন আজহারের সাথে নেক টু নেক কম্প্যারিজনে যাবে এবং ফাইটে যাবে, সেটা হচ্ছে শুভাশিস বোস। শুভাশিস বোস নিজের টিমকে লিড করেছে, ব্যাক টু ব্যাক সিজনে টিমকে চ্যাম্পিয়ন করেছে, এই সিজনে ডিফেন্ডার হিসেবে সবথেকে বেশি গোল করেছে, এবং গোটা আইএসএল হিস্ট্রিতে 11টা সিজনের মধ্যে অ্যাজ এ ডিফেন্ডার সিঙ্গেল সিজনে সবথেকে বেশি গোল কিন্তু শুভাশিস বোস করেছে, একটা অ্যাসিস্ট রয়েছে। এবং ডিফেন্ডিং একজন পার্সন হিসাবে কিন্তু ডিফেন্সিভ একজন প্লেয়ার হিসেবে যেইভাবে নিজের গোল কন্ট্রিবিউশনকে হাই লেভেলে রেখেছে, টিমের ভাইটাল সময়ে, ম্যাচের বিভিন্ন ভাইটাল মুহূর্তে যখন গোল করে ম্যাচ জিতিয়েছে, সেটা কিন্তু কোথাও শুভাশিস বোসকেও এই ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডটার জন্য অনেকটা এগিয়ে রাখবে, আলাদিন আজহারের সাথে একটা ফাইট অবধি এগিয়ে দেবে। এবং অবশ্যই একজন ডিফেন্ডার হিসেবে প্রথমবারের মতো গোল্ডেন বল আইএসএলে জিততে পারে। আরও একটা নাম, এটা আবারও বলছে আউট অফ দ্য বক্স, ওই এমার্জিং প্লেয়ারদের মতো এসে যেতে পারে, কারণ এক্সেপশনাল কেস অনেক সময় কি হয়, একটা লিগে আমরা দেখি এবং সেখানে কোথাও যে অ্যাট্রাকশন রয়েছে সেটা অনেকের বেড়ে যায়। সেই নামটা হচ্ছে ভিসাল কাইত। হ্যাঁ, অবশ্যই একজন গোলকিপার গোল্ডেন বল বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ডেফিনেটলি জিততে পারে। আমরা সবথেকে বড় ফুটবলের মঞ্চ 2002-এর ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে অলিভার কান
তাকে কিন্তু গোল্ডেন বল বা বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু অন্য কোনো ফরওয়ার্ড, মিডফিল্ডার বা অন্য কোনো ডিফেন্ডাররা সেই ট্রফিটা পাননি। ডেফিনেটলি তার টিম হয়তো ফাইনালে হেরেছিল, দুটো খুব ক্লামজি গোল তিনি কনসিড করেছিলেন ব্রাজিলের এগেনস্টে, বাট স্টিল তার ওভারঅল যে পুরো টুর্নামেন্টের পারফরমেন্স সেটা কিন্তু তাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রেখেছিল। এবং আমরা একজন গোলকিপারকে অন্ততপক্ষে আমার ওই অল্প বয়সে কিন্তু দেখেছিলাম যে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হচ্ছে। তো এরকমও কোনো একটা ঘটনা হতেই পারে যে একজন গোলকিপারকে টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হিসাবে ধরে নেওয়া হলো, এবং সেই ক্ষেত্রে তার যা রেকর্ড রয়েছে বিশাল কাইতের এই সিজনে 15টা ক্লিন সিট, এবং অবশ্যই যেভাবে গোলকিপিংটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, সবথেকে কম গোল কনসিড করেছে, সবথেকে বেশি সেভ করেছে, এভরিথিং, প্রত্যেকটা গোলকিপিং পজিশনে যা কিছু এই সিজনে ও রেকর্ড করেছে, সেই জায়গাটাকে মাথায় রাখলে তাহলে হয়তো বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিশাল কাইতকেও দিয়ে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। তো অবভিয়াসলি আলাদান আজারে একটা অনেকটা লম্বা হয়তো রেসে এগিয়ে রয়েছে, বাট স্টিল এখনও অবধি চান্স রয়েছে যে শুভাশিস বোস বা অন্য কেউ, বিশেষ করে আউট অফ দ্য বক্স বিশাল কাইতের মতো একটা প্লেয়ার, তাকে হয়তো বিট করতে পারে গোল্ডেন বল জেতার জন্য। এবার এটা পুরোপুরি আমার নিজের ওপিনিয়ন, নিজে যতটুকু মনে হয়েছে গোটা আইএসএলের এই লিগ স্টেজটা দেখে, সেই বেসিসে আমি কথা বললাম। তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো। যদি এর বাইরে আরও কোনো প্লেয়ারকে মনে হয় যে এই 6টা টিমের মধ্যে রয়েছে, সেই টিমের ফাইনালে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই প্লেয়ারটা গোল্ডেন বল জিততে পারে, তাহলে অবশ্যই সেই নামটাও তোমরা দিয়ে যেও, অবশ্যই খুশি হব। অনেক কটা নাম পড়লে বা তাদের কতটা স্ট্যাটস রয়েছে, কতটা রেশিও অন্যান্যদের সাথে অন্ততপক্ষে ভালো ফাইটের জায়গাতে রয়েছে, সেটা জানতে পারলে অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।